নমস্কার। আমরা যারা ইন্টারনেটে ঘুরে টুরে বেড়াই তারা ইন্টারনেটের কল্যাণে নানা রকম অদ্ভুত সব ফটোশ্যুট দেখেছি। তো অদ্ভুত অদ্ভুত রিল দেখে তো চোখ পচেই গেছে। কীরকম অদ্ভুত না, ধরুন রোলের দোকান, হ্যাঁ খাবার রোল, সেই রোলের দোকানের সামনে দাঁড়িয়ে কোনো এক নায়িকা, মানে ইন্টারনেটের নায়িকা, হয়তো এক হাতে রোল নিয়ে নাগাড়ে ডিগবাজি খাচ্ছেন আর পিছনে কোনো একটা প্রেমের গান বাজছে। কিংবা ধরুন নাগরদোলা পিছনে, সামনে ওই রিলের নায়িকা এমন নাচছেন, এমন চরকি পাক দিচ্ছেন যে মনে হচ্ছে তিনি আসলে নাগরদোলা। তো এইগুলো দেখে মনে হচ্ছিল যে এর থেকে ভয়ানক কিছু আর হওয়া সম্ভব না। কিন্তু একদম এই দু একদিনের মধ্যে রাহুল গান্ধী এমন একটা ফটোশ্যুট করেছেন, হ্যাঁ রাহুল গান্ধী, যা আগে কখনো দেখা যায়নি। এদের সবাইকে তিনি টেক্কা দিয়ে গেছেন। কি সেটা না, ভূতের সঙ্গে ফটোশ্যুট। ঠিকই শুনছেন, ভূতের সঙ্গে ফটোশ্যুট করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তো যে ছবিটা দেখাচ্ছি আপনাদের সেটাই হলো এই ফটোশ্যুট। এটা একদিন আগেই তোলা এবং এরা প্রত্যেকেই কিন্তু মারা গেছেন এবং মারা যাওয়ার পর দিল্লিতে এসে রাহুল গান্ধীর সঙ্গে ছবি তুলে গেছেন। তা মারা গেছেন কি করে জানা গেল? মানে নির্বাচন কমিশন, ভারতবর্ষের বিখ্যাত নির্বাচন কমিশনের হিসেবে তাই তারা বিহারে বিশেষ নিবিড় সংশোধন চালাচ্ছে, পরে পশ্চিমবঙ্গ চালাবে, সবাই জানেন। তার এমন চোট, সেই চোটের চোটেই এই সমস্ত মানুষগুলি মারা গেছেন, জ্যান্ত লোক মৃত হয়ে যাচ্ছে। ফলে যদিও আমি এতক্ষণ রাহুল গান্ধীকে কৃতিত্বটা দিলাম, কিন্তু এই অপূর্ব যে ফটোশ্যুট এর পুরোটাই কিন্তু নির্বাচন কমিশনের কৃতিত্ব। এবং আমাদের ভারতবর্ষের একটা খুব বড় ট্র্যাজেডি হচ্ছে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ানরা কখনোই পুরোপুরি কৃতিত্ব পান না। তো এক্ষেত্রে আমি আলাদা করে উল্লেখ করে দিচ্ছি যে জ্যান্ত মানুষকে ভূত বানিয়ে তার ফটোশ্যুট করা, এর পুরো কৃতিত্বটাই কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশনের। তা এরা দিল্লিতে এলেন কেন? না, এদেরকে হাজির করা হয়েছিল আদালতে। সিপিআইএমের লিবারেশন কিছু লোককে নিয়ে এসেছিল, যোগেন্দ্র যাদব এনেছিলেন। পরে একে একে কথাও বলেছেন তারা, সেগুলো আর আলাদা করে দেখাচ্ছি না। প্রত্যেকে আর কি বলবেন, বলেছেন আমি মারা যাইনি, আমি বেঁচে আছি ইত্যাদি। এবার যদি নির্বাচন কমিশনকে বিশ্বাস করেন, এদেরকে একদমই করা যাবে না, কিন্তু সেই কথাগুলো দেখাচ্ছি না আমি, লম্বা হয়ে যাবে। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে অনিয়মে চূড়ান্ত হচ্ছে বিহারে, সে তো বলা বাহুল্যই। মজা হচ্ছে, এতদিন অভিযোগটা তুলছিল বিরোধীরা, বিজেপির অনুরাগ ঠাকুর, হ্যাঁ ওই গলিমারো শালকও বলে বিখ্যাত যে অনুরাগ ঠাকুর, তিনিও আজ অনিয়মের লম্বা লিস্ট পেশ করেছেন। সেটা পুরোটাই রাহুলকে টুকে, রাহুল যেভাবে প্রেজেন্টেশন দিয়েছিলেন ঠিক সেটার একটা কপি, সেটাকে টুকে উনি জানিয়েছেন। সেই প্রেজেন্টেশনটাও আর দেখাচ্ছি না। তো ইদানিং দেখা যাচ্ছে বিজেপি বিরোধীদের পিছন পিছন দৌড়চ্ছে, কি দুরবস্থা ভাবা যায় না। তো যাই হোক, অভিযোগটা কি না, রাহুল দেখিয়েছিলেন ব্যাঙ্গালোরের একটা বিধানসভা কেন্দ্রে কি সমস্যা। তো উনি বলছেন যে রাহুল, প্রিয়াঙ্কা, অভিষেক এবং স্টালিন, অর্থাৎ বিরোধীদের যারা বড় বড় নেতা, বড় বড় স্টলওয়ার্ড, সবাই ভোটার তালিকায় জল মিশিয়ে জিতেছেন। তো যা দেখা যাচ্ছে এ বড় কঠিন সময়ে বিজেপির, মানে সত্য মিথ্যা পরের কথা, ধরে নিলাম অভিযোগটা সত্যি। তো অভিযোগ যদি সত্যি হয়, যদি হয়, তার মানে কিন্তু দাঁড়াচ্ছে এই যে তালিকায় সত্যি সত্যি জল মেশানো হয়, এবং এই তালিকা কারা বানায়? না, নির্বাচন কমিশন। ফলে যা অভিযোগ করা হচ্ছে, রাহুল মূলত যে অভিযোগটা করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপি আজকে এসে প্রমাণ করে দিয়ে গেল যে অভিযোগগুলো কিন্তু সত্যি। সারা দেশ জুড়ে ভোটার তালিকায় গোলমাল আছে, সেটা ঠিক করা দরকার, সেগুলো রাহুলেরই দাবি, এবং সেই দাবিতে এরা স্ট্যাম্প দিল। বিজেপি যে কোন দিকে যাচ্ছে, তার কি দুরবস্থা হচ্ছে, এর থেকেই পরিষ্কার বোঝা যায়। এবং তার চেয়েও বড় প্রশ্ন, যে প্রশ্নটা উঠে গেছে, সেটা হলো এই তালিকাটা হয় দুমদাম করে ওরা পেলেন কোত্থেকে এই কদিনের মধ্যে। তা রাহুল বলেছিলেন, তার সাংবাদিক সম্মেলনেই বলেছিলেন যে নির্বাচন কমিশন কিছুতেই ডিজিটাল ডেটা দেয় না। ডিজিটাল ডেটা মানে কি না, তাদের ভোটার তালিকার যে ডেটাটা আছে, তারা যখন সেটা ছাপের চাপে, সেটা নিশ্চয়ই একটা কম্পিউটারের ফরম্যাটে আছে, যেমন ধরুন এক্সেল ফাইল যেটা আমরা ব্যবহার করি, সিএসভি ফাইল, এগুলো পেলে শর্ট টট করার সুবিধা হয়, খুব তাড়াতাড়ি সমস্ত জিনিস খুঁজে পাওয়া যায়। সেটাই রাহুল বলেছেন কি এইটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সারা ভারতবর্ষে কোথায় কিসে জল মেশানো আছে সব বেরিয়ে যেত, কে কে দোষী, কে জিতেছেন জল মিশিয়ে, সব বেরিয়ে যেত। তো কিন্তু নির্বাচন কমিশন সেটা আদৌ দেন না, অনেক টালবাহানা করে যেটা দেয় সেটা হচ্ছে তাড়া তাড়া কাগজ। রাহুল খুব স্পষ্ট করে এই অভিযোগটা করেছেন, এবং সেই জন্যেই তাকে কেবলমাত্র একটা বিধানসভা নিয়ে অনুসন্ধান করতে হয়েছে।
তা অনুরাগ ঠাকুর 6টা লোকসভা নিয়ে হিসেব এত তাড়াতাড়ি করে ফেললেন কি করে? ডিজিটাল ডেটা কি পেয়ে গেছেন? এবং সেটা কি শুধু বিজেপিকেই দেওয়া হচ্ছে? কমিশন আর বিজেপি কি তাহলে মাস্তুতো ভাই? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তাদের হিসেবে ডিটেলে যাচ্ছি না। রাহুল যে বিপুল পরিমাণ জালিয়াতি দেখিয়েছেন 6 লাখের মধ্যে 1 লাখই হচ্ছে জাল, ওনারা কিন্তু প্রচুর চেষ্টা করেও দেখাতে পারেননি। একটা লোকসভা কেন্দ্রে ধরুন মোটামুটি 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা কেন্দ্র, 6 লাখ করে যদি একটা বিধানসভা কেন্দ্রে ভোট থাকে, 6-7 42 লাখ, তার মধ্যে ওই 42 লাখের মধ্যে ওরা যেটা দেখিয়েছেন ঠিক হলেও কোনো কোনো জায়গায় 50,000 গোলমাল, কোনো কোনো জায়গায় বড় জোর 1 লাখের কাছাকাছি গোলমাল, তার বেশি কিছু না, ফলে ধারে কাছেও আসে না। কিন্তু কথা হচ্ছে যে প্রশ্নটা আগেই করলাম, যে ডেটাটা কি শুধু বিজেপিকেই দেওয়া হচ্ছে? বিজেপি আর কমিশন কি মাস্তুতো ভাই? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তো এইখানে আরও একটা মজা আছে, যেটা আমি এই ভিডিও শুরুতে এটা যে থাম্বনেল আছে সেখানে রেখেছি, যে তালিকায় এই যে বিপুল পরিমাণে জল আছে এটা নিয়ে যখন কারো কোনো সন্দেহ নেই, সবাই সেই একই অভিযোগ করছে, তখন গদি মিডিয়ার কি অবস্থা? তা গদি মিডিয়া পড়েছে ফাঁপড়ে। তো তারা এতদিন ধরে বলে আসছিল যে নিবিড় সংশোধন খুব ভালো জিনিস, দুর্দর্শ জিনিস, এবং নির্বাচন কমিশন এত ভালো কাজ করছে, সামান্য দু একটা খুঁতটুত আছে, এবং এসআইআরটা তো করা উচিত এই নিবিড় সংশোধনটা। এবং একই সঙ্গে বাংলায় বলা হচ্ছিল, বাংলায় তো প্রচুর অনুপ্রবেশ, কোথাও কোনো ভুল হলে কমিশনকে জানাবেন। সমস্যাটা কি এখানে? তো এইটা হচ্ছে আগে বিজেপির লাইন ছিল, যেটা ওরা হুবহু অনুসরণ করছিলেন। তো আমাদের প্রিয় কর্নেল সুমন দে এবিপি আনন্দ চ্যানেলে এ নিয়ে কি বলেছিলেন একটু টুক করে দেখে নিন। আজকে সব থেকে বড় খবর যে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল 65 লক্ষ মানুষের নাম। এর মধ্যে 22 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, 35 লক্ষ মানুষ পাকাপাকিভাবে অন্য রাজ্যে চলে গেছেন বা তাদের খোঁজ পাওয়া যায়নি। একাধিক জায়গায় নাম রয়েছে এরকম মানুষের সংখ্যা 7 লক্ষ। আমাদের বক্তব্য হচ্ছে এই নামের খসড়ার তালিকাটা একদিন দুদিন তো নয়, 1 মাস ধরে মানুষের সামনে থাকবে। সমস্ত রাজনৈতিক দলকে একেবারে বুথ ধরে ধরে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যে কেউ যদি কোনো মৃত মানুষকে, মানে কমিশনের তালিকায় যিনি মৃত তাকে হাজির করতে পারে, তাদের নাম তালিকায় উঠে যাবে। তাহলে কেন এই অন্তহীন ঝগড়া, এই লাঠালাঠি কেন? দেখুন, তর্কের খাতিরে নির্বাচন কমিশনকে ভোট চোর মানতেও আমার কোনো আপত্তি নেই, কারণ নির্বাচন কমিশন একেবারে ওই দৈব প্রেরিত সম্পূর্ণ নিরপেক্ষ সংস্থা বলে আমার বহু সময় মনে হয় না। কিন্তু একটা সভ্য দেশে নির্বাচন কমিশনের চক্রান্ত বা ভুল যদি তা থাকে, নথি দিয়ে প্রমাণ করতে হবে। তো কেন বিরোধী দলগুলো এই চ্যালেঞ্জটা নিচ্ছে না? কেন এই ধনুক ভাঙা পণ করে বসে আছে যে এসআইআরই করা যাবে না? তো বক্তব্যটা শুনলেন, শুনে আমার দিক থেকে একটাই মন্তব্য করা আছে, যে এই সন্টু মন্টু ভালো মানুষটি কিন্তু খুব সম্ভবত হতে চলেছেন গদি মিডিয়ার শেষ শহীদ। বিজেপি তার লাইন টুক করে বদলে নেবে, কিন্তু ওনারা যে বলে ফেলেছেন সেগুলো তো পিছিয়ে নেবে, সেখান থেকে পিছিয়ে আসার জায়গা নেই, সেগুলো তো ডিজিটাল রেকর্ড থেকেই যায়। তো এই কথাটা যখন বলেছিলেন তখন উনি জানতেনই না যে বিজেপিও বলবে ভোটার তালিকায় বিপুল পরিমাণে গোলমাল। আর উনি যে পদ্ধতিটা বললেন, যে পদ্ধতিতে নাকি সংশোধন করা হবে, সেটা শুনে ছোটবেলায় একটা রসিকতার কথা মনে পড়ে গেল। তো রসিকতাটা কি না, একজন গল্প, নেহাতি গল্প, একজন বৃদ্ধ মানুষ 1 মাস পেনশন নিতে যাননি, তারপরে 1 মাস পরে পেনশন অফিসে গেছেন পেনশন তুলতে। তো সেখানে তো লাল ফিতে আমলারা বসে আছে, সে বলছে যে 1 মাস তো আসেননি, আপনি বেঁচে আছেন জানবো কি করে, আমাকে সার্টিফিকেট দেখান। তো উনি অনেক তর্ক বিতর্ক করে হাল ছেড়ে দিলেন, তারপর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে লিখিয়ে নিলেন যে এই মাসের অমুক তারিখে, ধরুন জুলাই মাসের 1 তারিখে আমি বেঁচে আছি, এটা প্রত্যয়িত। তো সেই সার্টিফিকেট জমা দিলেন এবং তাকে 1 মাসের পেনশন দেওয়া হলো। তখন উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে গত মাসের পেনশনটা কোথায়? তখন আধিকারিক মাথা নেড়ে বললেন, আপনি যে সার্টিফিকেটটা এনেছেন সেটা তো এই মাসের, গত মাসে আপনি বেঁচেছিলেন তার প্রমাণ কি? তো এইটা হচ্ছে হাসির গল্প, সত্যি কথা নয়। হাসির এই জন্যেই, কারণ হাসছি আমরা এই জন্যেই কারণ এই গল্পটা অত্যন্ত অ্যাবসার্ড। তো কর্নেল সুমনদের প্রেসক্রিপশনটা কিন্তু খানিকটা এরকমই। তো ওনার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের ভুলে তো বাদ পড়ে যেতেই পারে, এবার আপনারা এসে প্রমাণ করুন আপনারা জ্যান্ত। সবাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন যে আপনি বেঁচে আছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে না। আর সুমনবাবু, ওভাবে হয় না, আমার দায়িত্ব নয় আমি বেঁচে আছি প্রমাণ করা, নির্বাচন কমিশনের দায়িত্ব। ভুল হলে তার দায়িত্ব হচ্ছে ক্ষমা স্বীকার করে দ্রুত সংশোধন করে নেওয়া, এবং যদি ভুল প্রচুর পরিমাণে হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, এবং অভিযোগ উঠলে সেটা যদি গুরুতর হয় তাহলে তার দায় স্বীকার করে নিয়ে দরকারে পদত্যাগও করতে হতে পারে।
তো এবং উনি বলছেন যে এইটা ওদের দায়িত্ব নয়, এটা রাজনৈতিক দলগুলো এবং ভোটাররা এটাকে নাকি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। ভাবুন, কারো হাতে আর কোনো কাজ নেই, নির্বাচনী প্রচার করবে না রাজনৈতিক দলরা, ভোটাররা অন্য কোনো কাজ করবে না, সবাই লিস্ট খুঁজে খুঁজে দেখবে কমিশন কত জল মিশিয়েছে, ওটাই নাকি চ্যালেঞ্জ। তো উনি এই সহজ কথাটা বোঝেননি যখন, তখন আর একটু স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে আপনি মশাই একটা চ্যালেঞ্জ নিন না এরকম। ধরুন বাংলার কোন কোন বাড়িতে সুমন দেকে বা এবিপি আনন্দকে অন্তত একজনও গদি মিডিয়ার দালাল বলছে, সেটা খুঁজে বার করে একটা লিস্টই বার করুন তো। ধরুন সারা বাংলায় 10 কোটি মতো লোক, তার মধ্যে ধরুন 2 কোটি মতো বাড়ি, ফলে জিনিসটা খুব সোজা, 2 কোটি বাড়ির মধ্যে খুঁজে খুঁজে গিয়ে বার করবেন এক এক করে যে কে কে এবিপি আনন্দ দেখে। তারপর সেই বাড়িগুলোর মধ্যে থেকে সব লোককে একটু দেখবেন, দিয়ে খুঁজে বার করবেন কে কে গাল দেয় আর কে কে গাল দেয় না। এর মোটামুটি একটা পূর্ণাঙ্গ তালিকা দিন, সহজ ব্যাপার, এবং একটু তাড়াতাড়ি দেবেন। এই ধরুন আজকে 14 তারিখ, আর 1 মাস সময় নিন, 14ই সেপ্টেম্বর মধ্যেই বার করে ফেলুন। না, এক্সিট পোলের মতো গুলবাজি হলে চলবে না। আপনারা কি এক্সিট পোল করেন সে আমরা জানি। তো ফলে আমরা 2-1টা চাল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে খুঁটে খুঁটে দেখবো যে আপনারা গুল দিয়েছেন কিনা, তাহলেই বোঝা যাবে যে ব্যাপারটা ঠিক কিনা। গুল দিলে কিন্তু ধরবো, ফলে তালিকাটা নিখুঁত হতে হবে, এরকম একটা তালিকা আপনারা বার করে দিন। তো কি বলছেন যে সেটা সুমনদের কাজ নয়? ঠিকই বলছেন, এবং কারণ ওনার কাজ নয় কে এবিপি আনন্দ দেখছে এবং কে গাল দিচ্ছে খুঁজে বার করা। ওনার কাজ হচ্ছে টিভিতে এসে বক্তব্য রাখা, এবং যত ভাটি বকুন বক্তব্য রাখাটাই ওনার কাজ। তো একইভাবে মনে রাখতে হবে যে ভোটার বা রাজনৈতিক দলদেরও কাজ নয় নির্বাচনের গাফিলতি খুঁজে বার করা। যার কাজ, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তারই করার কথা, অন্য লোকের নয়। এবং দায়িত্বে ভুল হলে আগে যেটা বললাম, ক্যাঁক করে কিন্তু টিপে ধরা হবে। অবশ্য সুমনের এই যে দুঃখটা, কর্নেল সুমনদের এই দুঃখটা আমরা বুঝতে পারি, কারণ ওনার যে কাজ উনি তো সেটা করতে পারেন না। আজ পর্যন্ত একটাও এক্সিট পোল মেলাতে পারেননি। সাম্প্রতিককালে একসময় আবহাওয়া দপ্তর থেকে গোলদার বলে একজন অধিকর্তা ছিলেন, তাকে নিয়ে ঠাট্টা করা হতো, অনুচিত হতো ঠাট্টা করাটা, কারণ তার কাছে ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এখনকার মতো আধুনিক ছিল না। বলা হতো যে উনি যা বলবেন ঠিক তার উল্টো জিনিস ঘটবে। তাই বিরাট টিম, অনেক বড় বড় বাকতাল্লা নিয়ে সুমনদে কিন্তু অবিকল একই জিনিস করেন, যা বলেন এক্সিট পোলে ঠিক তার উল্টো ফলাফল আসে। তো সেটা না হয় পরিসংখ্যানের ব্যাপার, ভুল হতেই পারে, কিন্তু এই যে ভারত পাক দ্বন্দ্ব নিয়ে কি করলেন, করাচি লাহোর সব দখল করে ফেললেন, এখানে তো স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান এসবের কোনো ব্যাপার নেই। পরিষ্কার গোল, যা কাজ ঠিকঠাক রিপোর্ট দেওয়া, সারাদিন ধরে যে কাজটা করে মাইনে পান সেটাই করতে পারলেন না। তো এইটা যেহেতু ওনারা পারেন না, ওটাকেই ভাবেন হলো দক্ষতা, এবং সেই মাপেই নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করছেন। কিন্তু আমরা যারা খেটে বা খুঁটে খাই, চাকরি বাকরি করি, ব্যবসা করি, আমরা জানি এরকম করে চলে না। ওই যে এক্সিট পোলের কথা বললাম, বিশ্বের যে কোনো জায়গায় নেহাতি গদি মিডিয়ার লেজুড় না হলে, এরকম পরপর 3-4টে এক্সিট পোলে ফেল করলে তারা মাথা, তাদের কিন্তু চাকরি বাকরি চলে যেত, অন্তত জবাবদিহি তো করতেই হতো। ওর সেটা হয়নি, কারণ গদি মিডিয়ার লেজুড়। এবং বিশেষ করে করাচি লাহোর দখল হয়ে গেল, এরকম যদি খবর দেওয়া হতো আলোড়ন পড়ে যেত। ভাবা যায় না CNN বা বিবিসিতে এই খবর দিয়ে তারপর তিনি তারপরও পরের দিনও আবার সেই একই রকম হাসি হাসি মুখ করে, কিচ্ছু দুঃখ প্রকাশ না করে কথা বলতে এসেছেন। তো এটা ওরা করতে পারেন, ফলে নির্বাচন কমিশনকে ওরা এই একই আলোকে বিচার করছেন। উভয়ই তো গদির সন্তান, তো উভয়ের ভুলভ্রান্তি সমস্ত কিছুই নাকি মাফ করে দেওয়া যাবে। কিন্তু মাফ করবেন, আমরা সেটা করতে পারবো না। আমরা জানি যে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে, আমরা জানি মিডিয়ার একটা দায়িত্ব আছে, ভুল হলে কিন্তু ক্যাক করে ধরবো। এবং নির্বাচন কমিশনেরটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন, মুখ্যমন্ত্রী কে হবেন, এইটা ঠিক করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত থাকেন। যদি দেখা যায় যে তারা এমন করে কাজ করছেন, সন্দেহ যদি হয় যে ভোটের ফলাফল খানিকটা ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পক্ষপাতের দায় তাদের ঘাড়ে বর্তায়, এবং তার জবাবদিহি তাদের দিতে হবে। সারা দেশ জুড়ে আওয়াজ উঠছে, আওয়াজ উঠবে, মোদি কিন্তু অনন্তকাল থাকবেন না, এই জবাবটা দিতেই হবে। তো এই জবাবটা যদি চাইতে হয়, তাহলে আমাদের সকলকে সমস্যাটা চাইতে হবে, যেটা আমরা করছি, আপনারাও করবেন। এবং আমাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই কথাগুলো বাইরে গিয়ে বলবেন, অথবা এই ভিডিওটাও শেয়ার করতে পারেন। মোদ্দা কথা, আমাদের একসঙ্গে এই কথাগুলো বলতে হবে, এবং সেই কারণেই আমাদের গুরুচণ্ডালী সাইটে আসুন, অথবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমাদের দোকান আছে হচ্ছে দোকান এবং ঠেক যাই বলুন, সেটা আছে কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে, সেখানে এসেও যোগাযোগ করতে পারেন। মোট কথা হচ্ছে
যে আমাদের সঙ্গে এক সমস্যারে এই আওয়াজটা তুলুন। তো এইটা করতে পারলেই মিডিয়া হোক, গদি মিডিয়া হোক, নির্বাচন কমিশন হোক, সবাইকে কিন্তু বাগে আনা যাবে। তো আজকে এইটুকুই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো, রোজ না হলেও নিয়মিতভাবেই করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।